বাড়াবেন? 250 টাকা দেবে। কি 250? কেন মিটার আছে না আপনার? মিটার তো গ্যারেজ না করতে পারে না। কিছুতেই বন্ধ করা যাচ্ছে না সিএনজি অটো রিকশার বাড়তি ভাড়া আদায়ের নৈরাজ্য, অসহায় যাত্রীরা। ভাড়ার কথা কন্ট্যাক্ট করে নেয় অথবা বলতেছে 20 টাকা 30 টাকা বেশি দিতে হবে, মিটারে তো চলেই না। 400 টাকা চাচ্ছে। মিটারে যাবে না। মিটারে যাবে না। নির্বিচারে রুট পারমিট দেয়ায় এই পরিস্থিতি বলছেন পরিবহন বিশেষজ্ঞরা। ভুল করে বহু মালিককে রুট পারমিট দিয়ে দিচ্ছে, হতে পারে ভুল, কিন্তু এইটাকে এখন সংক্ষিপ্ত করে নিয়ে আসতে, মালিকটাকে কোম্পানি ফর্মে নিয়ে আসতে হবে। বিভিন্ন সংস্থার উপর দায় চাপালো বিআরটিএ। এটা বিআরটি এর যেমন বিষয়, এটা মালিক শ্রমিক সংগঠনের বিষয়, এটা যাত্রী সাধারণের বিষয়, এবং এখানে যে ল অ্যান্ড অর্ডার এনফোর্সিং অথরিটি আছে সকলেরই এটা সম্মিলিত একটা প্রচেষ্টা। দেখছিলেন বিশেষ শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অবশেষে পূর্ণাঙ্গ কাঠামো নিয়ে গঠন হচ্ছে জেলা পরিষদ। 61 জেলায় শেষ হলো ভোট গ্রহণ। মাদারীপুরে সংঘর্ষ, কিছু জায়গায় ভোট গ্রহণ স্থগিত। রাজধানী থেকে জেএমবির 5 সদস্য আটক। 31st নাইটে হামলার পরিকল্পনা ছিল। শীর্ষ নেতারা নিহত হওয়ার পর নব্য জেএমবি শক্তিশালী করার দায়িত্ব পায় পলাতক মুসা। সৌন্দর্য বর্ধনের নামে হারিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সবুজ চত্বর। কাজ বন্ধের দাবি শিক্ষার্থীদের। উপাচার্য বলছেন ভিন্ন কথা। প্রথম জাপানি প্রধানমন্ত্রী হিসেবে পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটি পরিদর্শনে শিনজো অ্যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা, আর কখনো যুদ্ধে না জড়ানোর অঙ্গীকার। এবং সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা। কিউইদের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। মজাদার। শুরুতে জেলা পরিষদ নির্বাচনের খবর। প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হলো। সকাল 9টায় শুরু হয়ে একটানা দুপুর 2টা পর্যন্ত চলে ভোট। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা ভোট দিয়েছেন তাদের পছন্দের প্রার্থীকে। উচ্চ আদালতের নির্দেশে ও বিভিন্ন জটিলতায় বগুড়ার চেয়ারম্যান পদসহ 21 জেলার অন্তত অর্ধশত কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা। এদিকে মাদারীপুরের রাজৈর কেন্দ্রে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সকালে ভোট গ্রহণ শুরুর পরেই বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। এ সময় প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। অন্যদিকে আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয়ে ভোট দেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। এদিকে দুপুরে রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। 168 জন যে জেলা পরিষদ আমরা তৈরি করছি, সেই জেলা পরিষদ এই অ্যাডমিনিস্ট্রেশনে, মানে সরকারের যেগুলো নীতি নির্ধারণ করা আছে সেগুলোর এক্সিকিউশনে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মধ্য দিয়ে আপনার স্থানীয় সরকার শক্তিশালী করণের যে আপনার উদ্যোগ বর্তমান সরকারের, সেটা আরো এক ধাপ এগিয়ে গেল। চট্টগ্রামে ডাক্তার খাস্তগীর বালিকা বিদ্যালয়ে ভোট দিয়ে জেলা পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু করেন সিটি কর্পোরেশনের মেয়র আজম নাছির উদ্দিন। পরে একে একে বিভিন্ন স্তরের স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে মাঠ পর্যায়ে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সদস্য। খুবই উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছে, এবং এটি হলো যে আসলে গণতন্ত্রের সৌন্দর্য এবং এইটাই গণতন্ত্রের বিজয়। মাদারীপুরে ভোট শুরুর আগেই রাজৈরের একটি কেন্দ্রে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আহত হন 3 জন। একই সময় সদর উপজেলার 9 নম্বর কেন্দ্রে সদস্য প্রার্থীর লোকজনদের ভোট কেন্দ্র দখল করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে সময় সংবাদের প্রতিবেদক ও চিত্র সাংবাদিককে লাঞ্ছিত করা হয়।
সিলেটেও সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্রে ছিল ভোটারদের সরব উপস্থিতি। কঠোর নিরাপত্তায় 1493 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। একই চিত্র বরিশালেও। শীত ও কুয়াশাকে উপেক্ষা করে বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা তাদের ভোট দেন। রংপুরে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফজলুর রহমান খান আগে নির্বাচিত হয়েছেন। বাকি 15টি সাধারণ সদস্য ও 5টি সংরক্ষিত আসনে ভোট গ্রহণ হয়েছে। এদিকে উচ্চ আদালতের নির্দেশে বগুড়ায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন জটিলতার কারণে সিলেটের 4টি, বগুড়ার 3টি, নোয়াখালীর 3টি, যশোরের 2টি ও কক্সবাজারের 2টি সহ বিভিন্ন জেলার 22টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে শুরু হয়েছে ভোট গণনা। দর্শক, এই মুহূর্তে সিলেটের মদন মোহন কলেজে আছেন ইকরামুল কবির এবং বরিশাল জেলা স্কুলে আছেন ফিরদৌস সোহাগ। প্রথমেই চলে যাচ্ছে ইকরামুল কবিরের কাছে। ইকরাম, ফাহমিদা, অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই কিছু সময় আগে ভোটগ্রহণ শেষ হয়েছে। আমি যে কেন্দ্র দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মদন মোহন কলেজ। এই কলেজে মোট ভোটার হচ্ছে গিয়ে 105 জন এবং 105 জন ভোটারের মধ্যে 104 জনই ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আর যে একটি ভোট পড়েনি সেটা হচ্ছে গিয়ে সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর ভোট। তিনি এখন কারাগারে থাকার কারণেই আজকে ভোট দিতে আসেননি। তাছাড়া 104 জন ভোটার সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং পাশাপাশি সিটি কর্পোরেশনের পাশাপাশি 5টি ইউনিয়ন পরিষদের 13 জন করে সদস্য, চেয়ারম্যান সহ 13 জন সদস্য 5টি ইউনিয়ন পরিষদের, এবং এই শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফাহমিদা, এখন ভোট গণনা চলছে। প্রায় ভোট গণনাও প্রায় শেষ পর্যায়ে। 104টি ভোট গণনা করতে ওনাদের যেটা আমাকে বলেছেন প্রিজাইডিং অফিসার 15 থেকে 20 মিনিট সময় লাগার কথা, এবং সেইভাবে চলছে। আমি একটু জানিয়ে দিচ্ছি ফাহমিদা, সিলেটের এই জেলা পরিষদ নির্বাচনে 4 জন চেয়ারম্যান প্রার্থী একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 15টি সদস্য পুরুষ সদস্যের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে 105 জন সদস্য, এবং 5টি নারী সংরক্ষিত নারী আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে 28 জন প্রার্থী। সবকিছু মিলে সিলেটের যে 15টি কেন্দ্র রয়েছে, 15টি কেন্দ্রের আমি খবর জেনেছি যেটা পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, পুলিশ, র্যাব, বিজিবি সহ এবং অন্যান্য আনসার, বিজিপি, বিডিপি সহ অন্যান্য সদস্যরা শান্তিপূর্ণভাবে করেছে। এবং যে আইন এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন সিলেটে, তারাও প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ঘুরে যাতে করে শান্তিপূর্ণভাবে প্রথমবারের মতন নতুন আঙ্গিকে এই ভোট গ্রহণ হয় সেটার দিকেই তারা নজর রেখেছে। ফাহমিদার একটি জিনিস বলে রাখছি, এখানের জনপ্রতিনিধিরাই জনপ্রতিনিধি নির্বাচিত করবেন, এবং এই যে 21 জনের পরিষদ এবং 21 জনের পরিষদের কেউ কিন্তু ভোটার নয়। ভোটার এই 21 জন তাদেরকে নির্বাচিত করবেন, 1493 জন ভোটার তাদেরকে নির্বাচিত করবেন। ফাহমিদা, এই ছিল সিলেটের জেলা পরিষদ নির্বাচনের ভোট গণনার পর্ব। এখন আমি বরিশালে চলে যাচ্ছি, সেখানেও ভোট গণনা চলছে। সেখানে আমাদের সহকর্মী ফেরদৌস সোহাগ অপেক্ষায় রয়েছে। আপনাকে ধন্যবাদ। বরিশালেও সারা দেশের মতো নির্বাচনের যে ভোট গ্রহণ শেষ হয়ে গেছে ঠিক দুটোই, এবং এই মুহূর্তে চলছে কিন্তু ভোট গণনা। বরিশালের আমি আছি বরিশালের জেলা স্কুল কেন্দ্রে। এই স্কুলে যতজন এখানে ভোটার ছিলেন প্রায় সব ভোট গ্রহণ শেষে যেটা আমরা জানতে পেরেছি যে এখানে 82 জন ভোটার ছিলেন, তার মধ্যে 62 জন পুরুষ এবং 20 জন মহিলা। এর মধ্য থেকে 20 জন মহিলা ভোট প্রদান করেছেন এবং 59 জন পুরুষে ভোট প্রদান করেছেন। মোট 79 জন ভোটার এখানে ভোট প্রদান করেছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন ভোট গ্রহণ শেষে কিন্তু ভোট গণনা চলছে। এখানে রিটার্নিং অফিসারের সহকারী রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার, পুলিশ কর্মকর্তা সহ পুলিং অফিসার সহ পুলিশের কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন। তারা কিন্তু ভোট গ্রহণের শেষে ভোটের যে গণনাটা সেটা কিন্তু প্রত্যক্ষ করছেন। এছাড়া একটা জিনিস জানিয়ে রাখি যে এখানে কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে পুরো বিষয়টি কিন্তু নিয়ন্ত্রিত আছে। এই যে রুমটির মধ্যে আমরা আছি এবং যেখানে এই ভোট গণনা চলছে, দুটো সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু এই বিষয়টি প্রত্যক্ষ করা হচ্ছে। কোনো রকমের যেন কোনো প্রশ্ন না থাকে, এই কারণে এখানকার পুলিশ প্রশাসন এই ব্যবস্থাটি গ্রহণ করেছে। আমরা যেটা জানতে পেরেছি যে
বরিশালের যে কয়টি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোর প্রত্যেকটিতে সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে। শুধু বরিশালই নয়, বরিশাল বিভাগের যে 6টি জেলা রয়েছে সবগুলো জেলায় যে সব জায়গায় ভোট গ্রহণ করা হয়েছে প্রত্যেকটি জেলায় কিন্তু এই সিসি ক্যামেরার মাধ্যমে ভোটারদের গতিবিধি এবং অন্যান্য যে কোনো ধরনের কোনো সমস্যা এড়াতে এবং সেগুলো গতিবিধি নিয়ন্ত্রণ করতে কিন্তু এই সিসি ক্যামেরার আয়োজন করা হয়েছে। এছাড়া একটা জিনিস বলে রাখি যে ভোট গ্রহণ শেষে একটা খবর আমরা পেয়েছি যে সেটা হচ্ছে যে কোথাও কোনো অরাজকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ছিল মোটামুটি আমার কাছে নির্বাচনের সর্বশেষ মৌটুসি। দর্শক, বরিশাল থেকে ফিরদৌস সোহাগ এবং এর আগে সিলেট থেকে ইকরামুল কবির জানাচ্ছিলেন জেলা পরিষদ নির্বাচনের ভোট গণনার খবরাখবর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় জেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। সকালে রাজধানীর মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে জাগপার সভাপতি শফিউল আলম প্রধানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করে আরো বলেন, এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমাদের সংবিধানের নির্বাচন সম্পর্কে, বিভিন্ন স্থানীয় সরকারের প্রতিষ্ঠান সম্পর্কে, নির্বাচন সম্পর্কে যে দিক নির্দেশনা দেওয়া আছে তাতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সব নির্বাচন বলা আছে। তো এখানে ইনডাইরেক্ট ইলেকশন করা হচ্ছে, যেটা আমরা মনে করি যে আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং গণতন্ত্রের জন্য উপযোগী নয়, যে কারণেই আমরা এই নির্বাচন বর্জন করেছি। আর আওয়ামী লীগের অধীনে এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে আমাদের জানা নেই। এদিকে নির্বাচন বর্জন করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম-এর নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। এই সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রশ্ন তোলায় বিএনপির প্রতি করুণা হয় বলেও মন্তব্য করেন তিনি। বেগম জিয়া বলেছেন নারায়ণগঞ্জে নাকি সঠিকভাবে নির্বাচন হয় নাই। যারা নির্বাচন পরাজিত হওয়ার পরে এই কথাগুলো বলে তাদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না। করোনা হওয়া ছাড়া কিছু নাই। পরপর 5টি বা 6টা মেয়র নির্বাচন পরাজিত হয়েছে, কিন্তু কোনো জায়গায় বলে নেই এই কথা কারচুপি হয়েছে বা আমরা এই নির্বাচন গ্রহণ করি না। এই যে মানসিকতা কিন্তু সবসময় পরিত্যাজ্য। আর একটা ফ্যাশন হয়ে গেছে বিএনপির, নির্বাচন বর্জন করবে তারা। ডাকাতির মাধ্যমে অর্থ সংগ্রহ করে নিজেদের সংগঠিত করা এবং হামলা নাশকতার প্রস্তুতি নিচ্ছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। প্রিজন ভ্যান কিংবা অন্য কোনোভাবে হামলা চালিয়ে কারাগারে বন্দী সংগঠনের নেতাদের মুক্ত করার পরিকল্পনাও ছিল তাদের। রাজধানীর দারুস সালাম থেকে 5 জেএমবি সদস্যকে আটকের পর এমন দাবি করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। 31st নাইটে হামলার পরিকল্পনা ছিল বলেও জানান তিনি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। একের পর এক হামলা, নাশকতা কিংবা পুলিশি অভিযানে গ্রেফতার, নিহত হওয়ার মাধ্যমে যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে দ্বিতীয় প্রজন্মের জঙ্গি সংগঠন নব্য জেএমবি, তখন কিছুটা নিভৃতে নিজেদের সংগঠিত করছিল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। পুলিশ বলছে, মাস কয়েক আগে ডাকাতি করা স্বর্ণালংকার ও টাকা সহ জেএমবির কয়েকজনকে গ্রেফতার করেন তারা। সেই সূত্র ধরে দারুসালাম এলাকা থেকে গ্রেফতার করা হয় 5 জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 30 কেজি পরিমাণ পাউডার ও তরল জাতীয় বিস্ফোরক। ডাকাতি কিংবা ছিনতাই করে দলের জন্য, একদিকে দলের জন্য অর্থ সংগ্রহ, পাশাপাশি নিজেদের জীবিকার জন্য যে অর্থ প্রয়োজন সেটি সংগ্রহ করার প্রক্রিয়া ছিল। তাদের পরিকল্পনা আছে যে তাদের কিছু নেতাদের, সংগঠকদের যদি আগের কায়দায় অর্থাৎ 30 সালের প্রিজন ভ্যান স্টাইলে যদি ছিনিয়ে নেওয়া যায়, সেই ধরনের পরিকল্পনার কথাও তাদের কারো অদূর ভবিষ্যতে সেই ধরনের পরিকল্পনা তাদের ছিল বলে কেউ কেউ স্বীকার করছে। পুলিশ বলছে, আশকোনা অভিযানে আত্মঘাতী হামলায় নিহত নারী জেএমবি নেতা রাশেদুর রহমান সুমনের স্ত্রী। সুমন পরে নব্য জেএমবিতে যোগ দিলে তার স্ত্রীও জড়িত হয় একই সংগঠনে। রাশেদুর রহমান সুমন গ্রেপ্তার হওয়ার পর তার স্ত্রী পুরোপুরি একেবারে নব্য জেএমবির ইয়েতে চলে যায়। প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান চাকরিচ্যুত মেজর জিয়ার সঙ্গে নব্য জেএমবির কোনো যোগাযোগ হয়েছে বলে তথ্য পাওয়া যায়নি। যারা গ্রেপ্তার হয়েছে তারা কেউ মেজর জিয়ার সাথে এই গ্রুপের কোনো সম্পর্ক আছে এমন কোনো তথ্য আমাদের দেয়নি। তিনি আরো বলেন, জঙ্গি সংগঠনগুলো এখন অপরিচিত নেতাকর্মীদের সামনে রেখে দল গোছানো ও কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে বলে তথ্য পেয়েছেন তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি ঢাকার আশকোনার জঙ্গি আস্তানায় অভিযানে আত্মসমর্পণকারী নব্য জেএমবির নারী সদস্য তৃষা ও তার পলাতক স্বামী মইনুল ইসলাম ওরফে মুসার বাড়ি জেএমবির ঘাঁটি হিসেবে পরিচিত রাজশাহীর বাগমারায়।
আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা জানান, 90 জেএমবির শীর্ষ নেতারা নিহত হওয়ার পর সংগঠনটি শক্তিশালী করার দায়িত্ব পায় মুসা। আর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে 90 জেএমবির নেতাদের সঙ্গে মুসার ঘনিষ্ঠতার বিষয়টি, যদিও পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য তৎপর থাকার কথা জানিয়েছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। 90 জেএমবির পলাতক নেতা মইনুল ইসলাম ওরফে মুসা 7 মাস আগে স্ত্রী তিশাকে নিয়ে রাজশাহীর বাগমারা থানাধীন বুজরুককোলায় নিজ গ্রামের বাড়িতে ওঠে। সে সময় ধর্মের দোহাই দিয়ে শ্বশুর ও নিজের বাড়িতে তোলা তাদের সব ছবি পুড়িয়ে ফেলে। এরপর পরিবারের সদস্যদের বিদেশে চাকরির কথা বলে নিজ অংশের জমি বিক্রি করে স্ত্রীকে নিয়ে ঢাকায় পাড়ি জমায় মুসা। পরে বিদেশে যাবার কথা বলে পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। অবশ্য ঢাকার উত্তরায় থাকাকালীন মেজর জাহিদের সাথে তার ছেলের ঘনিষ্ঠতার কথা স্বীকার করেছেন মইনুল ওরফে মুসার মা। সম্প্রতি ঢাকার আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানে আত্মসমর্পণকারী 90 জেএমবির 2 নারী সদস্য মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা ও তৃষাকে জিজ্ঞাসাবাদে আইন শৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে এসব তথ্য বেরিয়ে আসে। সে ছেলে যে এই পথে যাবে আমি ভাবতে পারিনি, এখন আমার দুর্ভাগ্য। বিদেশ যাওয়ার জন্য যে পরিকল্পনা করছিল ওর মা বোনের সাথে কথা বলে পরবর্তীতে ওরা মা এবং বোন জমি বিক্রি করার জন্য বলছিল। বিয়ের পরে আমার মেয়েকে দেখতাম যে জামাই বলতো যে পর্দা করতে হবে, পর্দা করলে ভালো হবে। 2015 শিক্ষাবর্ষে ওই এলাকার একটি কলেজে ভর্তি হলেও ফর্মে কোনো ছবি পাওয়া যায়নি তৃষার। কলেজ কর্তৃপক্ষের দাবি ভর্তি হলেও ক্লাস করেনি সে। কিভাবে ভর্তি হয়েছিল জানি না, আমি তাকে কোনোদিন ক্লাসে দেখিনি। আমাদের তাকে ক্লাসে বা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা বা সাময়িক কোনো পরীক্ষাতে তাকে অ্যাটেন্ড করতে দেখিনি। তবে এলাকাবাসী জানায় নিখোঁজ হবার আগে গ্রামে আসলেও বাড়ি থেকে খুব একটা বের হতো না মুসা। পাড়া কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না, ঘন ঘন আসতো না, তো ঢাকায় থাকতো, পড়াশোনা করতো, ওখানেই থাকতো। বাগমারায় নিখোঁজ বা মামলার তালিকায় নাম না থাকলেও মুসার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে গ্রেপ্তারের জন্য আগে থেকে তৎপর থাকার কথা জানায় পুলিশ। মুসার তো বাবা মারা গেছে, মায়ের সঙ্গে ওনার মা তেমন খুব একটা ভালো তথ্য দিতে পারে নাই। তারপরে আমরা চেষ্টা করতেছিলাম যে মুসা কোথায় আছে, কি অবস্থা ছিল জানার জন্য। 90 জেএমবির শীর্ষ নেতারা আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হবার পর মুসা সংগঠনটিকে গোছানোর চেষ্টা করছিল বলে ধারণা করছে পুলিশ। তার স্ত্রী তৃষার বাড়ি বাগমারার সাইপাড়া গ্রামে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, বাগমারা, রাজশাহী। গুলশানের হোলি আর্টিসান এবং কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গি হামলায় নিহত 4 পুলিশ সদস্যের পরিবারকে 50 লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে নিহত পুলিশ সদস্যদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেন। এর আগে বাংলাদেশে নরওয়ের নবনিযুক্ত রাষ্ট্রদূত সিটসেল ব্লেকেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনার মামলায় বাংলাদেশ বিমানের আত্মসমর্পণকারী 2 কর্মকর্তাকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম আদালত। গত 22 ডিসেম্বর আত্মসমর্পণকারী কর্মকর্তা রকুনুজ্জামান ও সিদ্দিকুর রহমান ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদেরকে কারাগারে পাঠায়। একই দিন মধ্যরাতে বাংলাদেশ বিমানের সাময়িক বরখাস্তকৃত 7 কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত 7 জন হলেন বিমানের প্রোডাকশন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী দেবেশ চৌধুরী, পরিদর্শন ও মান নিশ্চিতকরণ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এস.এ. সিদ্দিক। এছাড়াও রয়েছেন লুৎফর রহমান, বিল্লাল হোসেন, সামিউল হক, মিলন চন্দ্র বিশ্বাস এবং জাকির হোসেন। গত 20 ডিসেম্বর রাতে বাংলাদেশ বিমানের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের পরিচালক এস.এম. আসাদুজ্জামান বাংলাদেশ এয়ারলাইন্সের 9 প্রকৌশলীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। ধর্মের নামে যারা জঙ্গিবাদ ও সন্ত্রাস চালাচ্ছে তারা জঘন্য অপরাধী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্র্যাবের সাধারণ বার্ষিক সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, রাজধানীর আশকোনা জঙ্গি আস্তানা নিয়ে বিএনপি যা বলছে তা হতাশাজনক। তাদের কথাতেই বোঝা যাচ্ছে তারা জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে। একই অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, যতদিন পর্যন্ত জঙ্গি নির্মূল না হবে ততদিন পর্যন্ত জঙ্গিবাদ বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এই যে জঙ্গিবাদ মোকাবেলা একটা কন্টিনিউয়াস প্রসেস,
আমাদেরকে এই যে সাফল্য অর্জিত হয়েছে তাতে আত্মতুষ্টির সন্তুষ্টির বা শ্লাঘার কিছু নেই, কারণ এটা যেমনভাবে আমাদের জাতীয় সমস্যা, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আঞ্চলিক সমস্যা, সঙ্গে সঙ্গে কিন্তু এটা বৈশ্বিক বা গ্লোবাল প্রবলেম। যারা ধর্মের নামে যারা জঙ্গি সন্ত্রাস চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জঙ্গি সন্ত্রাস জেহাদ নয়, অথবা ধর্মীয় বিপ্লবী কর্মও নয়। এই জঙ্গি সন্ত্রাস কেবলমাত্র জঘন্য, অমানবিক, ধর্মবিরোধী অপরাধ কর্ম। দুপুরের সময় আরো থাকছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষ। কুমিল্লা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ। মামলা, জেল, জরিমানা কোনো কিছুতেই থামছে না সিএনজি চালিত অটোরিকশার বাড়তি ভাড়া আদায়ের নৈরাজ্য। মিটারে না চলায় চালকদের ইচ্ছে মতো ভাড়াতেই গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। এতে ক্ষোভ বাড়লেও বিআরটিএ বলছে সবার সম্মিলিত উদ্যোগ ছাড়া মিটারে ভাড়া কার্যকর করা সম্ভব নয়। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন বিচ্ছিন্নভাবে জেল জরিমানা করে বিপুল সংখ্যক সিএনজি মালিককে নিয়ন্ত্রণ করা কঠিন। এজন্য সিএনজি খাতকে নতুন করে ঢেলে সাজানোর পরামর্শ তাদের। তাফসির বাবুর রিপোর্ট। হ্যাঁ যাবেন চলেন। 250 টাকা দেবেন কি? 250 কেন? মিটার আছে না আপনার? মিটার তো গ্যারেজ না করতে পারো না। হ্যাঁ আচ্ছা 200 টাকা বাড়াই দেব। 250 থেকে 20 টাকা বাড়াই দেবো কি? মিটারের 20 টাকা বাড়াই দেবো। নিয়ম মিটারে চলার, কিন্তু তাতে কোনো আগ্রহই নেই চালকদের। পরিচয় গোপন করে রাজধানীর বিভিন্ন স্থানে গিয়ে যে কয়টি সিএনজি অটোরিকশা পাওয়া গেল তার কোনোটিই রাজি নয় মিটারে যেতে। মিটারে যাবেন না? প্রতিটা ড্রাইভারের প্রয়োজনে চালা মিটারে দেখেন আপনি। মিটারে গাড়ি তো গাইছিল। এখন থেকে ঠিক 1 বছর আগে ঢাকা শহরে এই সিএনজি চালিত অটোরিকশাগুলোর ভাড়া প্রথম 2 কিলোমিটারে 25 টাকা থেকে প্রায় দ্বিগুণ বাড়িয়ে করা হয় 40 টাকা। উদ্দেশ্য ছিল এই সিএনজিগুলোর ভাড়া নির্ধারিত হবে মিটারে, কিন্তু বাস্তবে এখন এই ঢাকা শহরে যেসব সিএনজি রয়েছে সেসব সিএনজিগুলো এরকম মিটার মেনে চলাচল করার সংখ্যা একেবারেই কম। এই অবস্থায় প্রতিদিনই জরুরি কাজে বের হওয়া যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ থাকলেও চালকরা বলছেন ভিন্ন কথা। তো 4 জন রিজার্ভ করলাম, সিএনজি 400 টাকা চাচ্ছে। মিটারে যাবে না? মিটারে যাবে না। ভাড়ার কথা কন্ট্যাক্ট করে নেয়, অথবা বলতেছে 20 টাকা 30 টাকা বেশি দিতে হবে। মিটারে তো চলেই না। জমা 900, খরচ 600, 1500, অনেক খরচ। তারপর নিজের কিছু পাইতে হবে, তার জন্য 2-1টা কন্টাকে মারে, সব মারে না। তবে বিআরটিএ বলছে চালক মালিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে 1 বছর আগে যে ভাড়া নির্ধারণ করা হয়েছিল তা মানতেই হবে চালকদের। অ্যাকশন নেওয়া হচ্ছে, জেলে দেওয়া হচ্ছে, আপনার ফাইন করা হচ্ছে। এটা বিআরটিএর যেমন বিষয়, এটা মালিক শ্রমিক সংগঠনের বিষয়, এটা যাত্রী সাধারণের বিষয়, এবং এখানে যে ল অ্যান্ড অর্ডার এনফোর্সিং অথরিটি আছে সকলেরই এটা সম্মিলিত একটা প্রচেষ্টার বিষয়। তবে পরিবহন বিশেষজ্ঞ বলছেন সিএনজি অটোরিকশা খাতটি অসংখ্য মালিকের অধীনে থাকার কারণেই একে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। জেল জরিমানা যাই দেই, দৃশ্যমান উন্নতি হচ্ছে না কেন? কারণ হাজারে হাজারে মালিক এই জায়গায় ভুল করে বহু মালিককে রুট পারমিট দিয়ে দিচ্ছে। হতে পারে ভুল, কিন্তু এইটাকে এখন সংক্ষিপ্ত করে নিয়ে আসতে, মালিকটাকে কোম্পানি ফর্মে নিয়ে আসতে হবে। তার মতে সিএনজি অটোরিকশা খাতকে এখনই নিয়ন্ত্রণে আনা না গেলে পরে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে। যত দেরি হবে তাফসীর বাবু, সময় সংবাদ, ঢাকা। বেশি জটিল হয়ে যাবে। জানুয়ারি মাসে জ্বালানি তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে সচিবালয়ে সাধারণ বীমা কর্পোরেশনের বার্ষিক লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান মন্ত্রী। সম্ভাবনা খুবই বেশি। ডিসেম্বরে দিতে চেয়েছিলাম, ডিসেম্বরে পাচ্ছি না, সুতরাং এটা জানুয়ারিতে হবে। আমাদের যে প্রাইস বেস যেটা দ্যাটস $80, এখন যদি ফিক্স করি, নতুন কোনো একটা ফিক্স করতে হয়, ইট উইল বি সামহার অ্যারাউন্ড 60। খুব যে বড় একটা ডিফারেন্স হবে না। করার উদ্দেশ্যটা হচ্ছে টু স্প্রেড দি বেনিফিটস অল ওভার দি ইকোনমি। সৌন্দর্য বর্ধনের নামে কংক্রিটের আস্তরণে ঢাকা পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের সবুজ চত্বর। এতে ক্ষোভ প্রকাশ করে কাজ বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মতামত ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ তাদের। তবে উপাচার্যের দাবি, শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়ার মুখেই কাজ শুরু করা হয়েছে। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট।
ইট পাথরের রাজধানীতে একখণ্ড সবুজের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। ব্যস্ত নাগরিক জীবনে তাই একটুখানি সুযোগ মিললেই এখানে ছুটে আসেন নগরবাসীর অনেকে। সবুজ সান্নিধ্যে খুঁজে পান প্রশান্তির ছায়া। কোটি প্রাণের প্রিয় সেই ক্যাম্পাস এখন ক্রমেই ঢাকা পড়ছে কংক্রিটের আস্তরণে। সবুজ প্রফেলে বসানো হচ্ছে ইট, কোথাও বা মাথা তুলে দাঁড়াচ্ছে কৃত্রিম ফোয়ারা। বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের টাকায় চলা এই নির্মাণ কাজের সাইনবোর্ডে সৌন্দর্য বর্ধনের কথা বলা হলেও এতে উল্টো সৌন্দর্য হানি হচ্ছে বলেই মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথম যেদিন দেখেছি যে কাজটা এভাবে শুরু হচ্ছে সেদিনে আসলে অনেকটা বিস্মিত হয়েছি। যে কাজটা করছে সেটা আমাদের একেবারে টোটালি পছন্দ হয়নি। সবুজ চত্বরটা আমাদের অনেক আরামদায়ক ছিল এবং উপকারী ছিল, যেমন আমরা এখানে গ্রুপ স্টাডি করতাম অনেকেই। এখানে নতুন নতুন কোনো গবেষণা তৈরি হচ্ছে না, নতুন কোনো জার্নাল বের হচ্ছে না, সেগুলোর দিকে প্রশাসন নজর দিচ্ছে না, কিন্তু আমাদেরকে দেখাচ্ছে এখানে উন্নয়ন হচ্ছে এবং সেই উন্নয়নটা কি ইট দিয়ে কিছু জিনিসপত্র বানিয়ে দেওয়া। তবে উপাচার্য বলছেন শিক্ষার্থীদের চাওয়ার মুখে তাদের সুবিধার্থেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে, এতে সবুজের কোনো ক্ষতি হবে না বলেও দাবি তার। ছেলেমেয়েরাই আমাদের কাছে অভিযোগ করেছে যে বিশ্ববিদ্যালয়ে খোলা চত্বরে বসার খুব একটা সুযোগ সুবিধা তাদের নেই। তো সেই বিষয়টি মাথায় রেখেই এই প্রস্তাব আমরা বিবেচনা করে অনুমোদন দিয়েছি, কিন্তু এই কথাটা বলা আছে যে কোনোভাবেই সবুজের যে সমারোহ সেটা যাতে কোনো বিনষ্ট না হয়। পরিবেশের পাশাপাশি ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের আগে অবশ্যই শিক্ষক শিক্ষার্থীদের মতামত নেওয়া উচিত বলে মনে করেন পরিবেশ কর্মীরা। কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আর্কিওলজিক্যাল হিস্ট্রি এবং বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব চরিত্র এগুলিকে বিবেচনায় তারা রাখছেন না। তাদের উচিত ছিল এটাকে জনসমক্ষে প্রকাশ করা, জনমত গ্রহণ করা। অপরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা না করে সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে সবুজ বান্ধব একটি মহাপরিকল্পনা গ্রহণেরও পরামর্শ দেন তিনি। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। রাজধানী ও নারায়ণগঞ্জ থেকে মানব পাচার চক্রের মূল হোতা সহ 16 সদস্য আটক। বিভিন্ন দলে বিভক্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে ফাঁদে ফেলত তারা। ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে ছাত্ররা হল খালি করলেও ছাত্রীদের বিকেল 4টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জানায় গতরাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত 15 জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকালে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ছাত্ররা সকালেই হল ছেড়ে যান। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত গ্রহণ করে, জরুরি সভা করে যে ছাত্রদের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, তবে চলমান পরীক্ষাগুলি চলবে এবং যারা পরীক্ষার্থী আছে তারা ছাত্রাবাসে অবস্থান করবে। আমরা খবর পাই, ঘটনাস্থলে আসি এবং তাৎক্ষণিকভাবে আমরা এটাকে নিয়ন্ত্রণ করি এবং আর যাতে মারামারি না হয় পুলিশি ব্যবস্থা রাখি। এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় সকালে নগরীর ঝাউতলায় কলেজের মূল ফটকে ছাত্রলীগের জাহিদ গ্রুপ এবং ফয়সাল গ্রুপের কর্মীরা অবস্থান নেয়। এ সময় বাগবিতণ্ডার জের ধরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে আহত 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে দুপক্ষকে সরিয়ে দেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বন্দরনগরী চট্টগ্রামে বাংলাদেশ ভারত জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ে যৌথ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙামাটি, মৌলভীবাজার এবং ভারতের উনাকটি, থলাই, উত্তর ত্রিপুরার জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেটরা সম্মেলনে অংশ নেন। এছাড়া বাংলাদেশের জেলাগুলোর বিজিবি প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার এতে অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রুহুল আমিন। সীমান্ত এলাকায় রাস্তা নির্মাণ, সীমান্ত হাট প্রতিষ্ঠা, নারী ও শিশু পাচার রোধ, সীমান্তে অপ্রয়োজনীয় উত্তেজনা পরিহার, যৌথ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার সহ বিভিন্ন বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হয়। দুটো দেশ পাশাপাশি থাকতে গেলে একটুখানি হতে পারে, কিন্তু আমরা আশা করি এবং আমরা আশাবাদী অবশ্যই যে দু দেশের মধ্যে কথাবার্তার মধ্যে সমস্ত সমস্যার সমাধান হয়। আজকে 60 বছরের পুরনো, 60 বছরেরও বেশি, তার চেয়ে বেশি পুরনো আমাদের ছিটমহল প্রবলেম সলভ হয়েছে, সুতরাং সমস্ত প্রবলেম সলভ হবে আশা করি। আশা করি যে আমরা
এই কনফারেন্সের মাধ্যমে আমাদের যে বিষয়গুলো আছে বর্ডার পর্যায়ে সেগুলো আমরা সমাধান করতে পারবো বলে আশা করি। রাজধানীর নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভিসা জালিয়াত, মানব পাচার চক্রের মূল হোতা সহ 16 জনকে আটক করেছে র্যাব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। এ সময় র্যাব জানায় এই চক্রটি দেশের বিভিন্ন স্থানে বিভক্ত হয়ে দরিদ্র মানুষকে টার্গেট করে কাজ করত। এরা প্রথমে এজেন্টের মাধ্যমে এসব মানুষকে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে টাকা নিত। পরে বিদেশে এদের একটি অংশ থাকতো যারা তাদের লুকিয়ে রেখে নির্যাতন করত এবং দেশে থাকা পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করত। অভিযানে জাল পাসপোর্ট, নগদ টাকা, জাল নথিপত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব কর্মকর্তা। এই প্রতারক চক্রগুলো মূলত দেশে বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন স্থান থেকে ব্যক্তি, গরিব মানুষ যারা কাজের সন্ধানে বিদেশে যেতে চায় বা একটু আর্থিক সচ্ছলতা অর্জন করতে চায় তাদেরকে টার্গেট হিসাবে বেছে নিয়ে এই প্রতারণার প্রক্রিয়াটা সম্পন্ন করত। দেশের বাইরের খবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম জাপানি প্রধানমন্ত্রী হিসেবে পার্ল হারবারের মার্কিন নৌঘাঁটি পরিদর্শন করেছেন শিনজো অ্যাবে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানি হামলায় নিহত মার্কিন সেনাদের স্মৃতি বিজড়িত ইউএসএস অ্যারিজোনা মেমোরিয়াল পরিদর্শন করেন তিনি। শিনজো অ্যাবের পার্ল হারবার পরিদর্শনকে শক্তিশালী পারস্পরিক সম্পর্কের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেন ওবামা। এ সময় অ্যাবে বলেন, জাপান আর কখনো যুদ্ধে জড়াবে না। জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিহতদের নাম খোদাই করা দেয়াল ও স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্মরণ করেন নিহতদের। পার্ল হারবারে নৌঘাঁটিতে জাপানের আক্রমণের 75 বছর পর এবারই প্রথম দেশটির কোনো প্রধানমন্ত্রী নৌঘাঁটিটি পরিদর্শন করলেন। দুদেশের শীর্ষ নেতা পার্ল হারবারে নিহত সেনাদের প্রতি একসঙ্গে শ্রদ্ধা জানানোর পর নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় পার্ল হারবার হামলায় নিহতদের আত্মার প্রতি গভীর সমবেদনা জানান অ্যাবে। নিহতদের প্রতি গভীর ও চিরস্থায়ী সমবেদনা জানাচ্ছি আমি। যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার প্রতি আমার সমবেদনা রইল। আমরা আর কখনোই যুদ্ধে জড়াবো না এই প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের দুদেশের সম্পর্ক আরো মজবুত হয়েছে এবং আশা করছি বন্ধু রাষ্ট্র হিসেবে ভবিষ্যতে বিশ্বের নেতৃত্বে এগিয়ে যাব আমরা। পৃথিবীতে এই মুহূর্তে প্রয়োজন যুদ্ধ এড়িয়ে একসঙ্গে এগিয়ে যাবার মানসিকতা। শিনজো অ্যাবের পার্ল হারবার পরিদর্শনকে ঐতিহাসিক এবং শক্তিশালী পারস্পরিক সম্পর্কের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেন ওবামা। প্রধানমন্ত্রী অ্যাবে পার্ল হারবার সফরে এসেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। যুক্তরাষ্ট্র এবং জাপানের নাগরিকদের মধ্যে বন্ধুত্বের প্রতীক এ সফর। যুদ্ধের মতো গভীর ক্ষত যে বন্ধুত্বের মাধ্যমে সেরে যায়, এ সফর তারই প্রমাণ। পার্ল হারবারের নৌঘাঁটি পরিদর্শনের আগে ওবামার সঙ্গে দেখা করেন অ্যাবে। এ সময় চীনের সামরিক শক্তি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একসঙ্গে কাজ করার আভাস দেন তিনি। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, চীন এবং প্রতিবেশী এশীয় দেশের মানুষ জাপানের কারণে যুদ্ধে যে ক্ষতির শিকার হয়েছে তাদেরকে উপেক্ষা করে জাপান নতুন ইতিহাস গড়তে পারবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন 1941 সালের 7 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবার সামরিক ঘাঁটিতে হামলা চালায় জাপান। এতে 2300 মার্কিন সেনা নিহত ও নৌবহরের 8টি জাহাজ ধ্বংস হয়। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো তখন সাগরে থাকায় সেগুলো রক্ষা পায়। জাপানের এই হামলার প্রতিক্রিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্র। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। সিরিজ বাঁচানোর লড়াইয়ে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। নেলসনের স্যাক্সন ওভাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। মুশফিকের না খেলার পাশাপাশি মুস্তাফিজকে নিয়ে শঙ্কা থাকলেও ম্যাচের আগে টাইগার কোচ চন্দ্রিকা হাথুরু সিংহে জানালেন, দলকে পুনরুজ্জীবিত করাই হবে মূল লক্ষ্য। আর কিউই ব্যাটসম্যান নীল ব্রুমের কণ্ঠে সিরিজ জয়ী লক্ষ্য। মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় নিউজিল্যান্ড থেকে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ।
নেলসনের স্নিগ্ধ সকালের দিন, কিন্তু সাকিব, তামিম, তাসকিনদের চোখে মুখে নেই উচ্ছলতা। একে তো বাঁচা মরার ম্যাচ, তার উপর আবার পাওয়া যাবে না মুশফিকের ব্যাটিং দর্শন। কিন্তু পেশাদার কোচ হাতুরু সব বাস্তবতা মেনে দলকে পুনরুজ্জীবিত করার কথাই বললেন। নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিক খেলতে পারবে না, ব্যাপারটা হতাশার। তবে সোহানের উপর আমাদের আস্থা আছে। দলটাকে মানসিকভাবে চাঙ্গা করতে যা কিছু করা দরকার আমি করছি। আস্থা রাখুন, ভালো কিছু পাবেন। কোচের এমন কথার সূত্র ধরে আভাস মিলল বোলিং অ্যাটাকে পরিবর্তন আসছে। সেক্ষেত্রে স্পিড স্টার তাসকিনকে সাইড বেঞ্চে রেখে অভিষেক করানো হতে পারে শুভাশিসকে। কিন্তু ম্যাচের ভাগ্যে কি আদৌ পরিবর্তন আসবে, এমন প্রশ্ন উড়িয়ে টাইগার সমর্থকদের স্বপ্নবাজ করে তুললেন এই লঙ্কান। এক ম্যাচে এই দলকে বিচার করা ঠিক হবে না। নেলসনে ভালো স্মৃতি আছে দলটির। আমার বিশ্বাস এখানে ভালো কিছুই হবে। লড়াইটা এখন মানসিক। অন্যদিকে নির্ভর নিউজিল্যান্ড ক্রিকেট দল সকালে অনুশীলন তারা করেছে বেশ উপভোগ করে। প্রতিপক্ষ বাংলাদেশকে সমীহ করলেও সিরিজ জয়ের ঘোষণা দিল এক ম্যাচ হাতে রেখেই। বাংলাদেশ ভালো দল, যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে। আমরাও দারুণ আত্মবিশ্বাসী। এই ম্যাচেই সিরিজটা আমাদের নামে লেখাতে চাই। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে কিউবিদের দুইবার হোয়াইট ওয়াশ করলেও তাদের মাটিতে এখনো জয়হীন বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে জিততে হবে বাংলাদেশকে। এমন সমীকরণের ম্যাচে ভরসার প্রতীক মুশফিকুর রহিম খেলতে পারবেন না। তার উপর আবার বাস্তবতা হলো এমন কন্ডিশনে নিউজিল্যান্ডকে হারানো বেশ কঠিন। কিন্তু সবারই তো জানা, নিজেদের দিনে বাংলার বাঘেরা গর্জে উঠলে কোনো কিছুই অসম্ভব নয় তাদের পক্ষে। নেলসনের সেক্সটন ওভাল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। দর্শক, টাইগারদের সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে নেলসনে আছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ, মোটরসি, আপনাকে ধন্যবাদ। আমার কাছে বেশ কিছু আপডেট আছে বাংলাদেশ জাতীয় দল সম্পর্কে কালকে ম্যাচকে সামনে রেখে। কিছুক্ষণ আগে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি সেটা হচ্ছে যে কালকের ম্যাচে হয়তো মোস্তাফিজকে একরকম বিশ্রামই দিতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। কারণ আপনি জানেন মোটরসি, আইপিএলে টানা ম্যাচ খেলার পরে ইনজুরিতে পড়ে মোস্তাফিজ। তারপর লন্ডনে যখন ইংল্যান্ডে খেলতে যাওয়ার পরও কিন্তু ইনজুরিতে পড়েছিলেন। তারপরে তার পুনর্বাসন প্রক্রিয়া চলে এবং 8 মাস পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন গত ম্যাচে এবং 2 উইকেট পেয়েছিলেন। বেশ ভালোই বল করেছিলেন। কিন্তু তার ভবিষ্যতের কথা এবং জাতীয় দলের স্বার্থে, আসলে ভবিষ্যতের স্বার্থে সেটা ব্যাপারটা বিবেচনা করে হয়তো বেশ মোটামুটি অনেকটাই নিশ্চিত বলা যাচ্ছে, বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যেটা কালকে হয়তো মুস্তাফিজকে বিশ্রামে রেখে শুভাশিস রায়কে অভিষেক করানো হতে পারে, বেশ জোর সম্ভাবনা আছে। আর একটা বিষয় যেটা কালকে নেলসনে যে সিরিজ বাঁচা মারার লড়াইয়ে বাংলাদেশ মাঠে নামবে, তখন তার আগে যে ধাক্কাটা খেয়েছে সেটা হলো মুশফিকুর রহিম, বাংলাদেশ দলের অন্যতম ভরসা। তার ব্যাপারে যতটুকু আপডেট আছে, যতটুকু আমরা শুনতে পেরেছি, জানতে পেরেছি, আনুষ্ঠানিকভাবে ব্যাপারগুলো এখনো আমরা জানতে পারিনি। তবে আমাদের বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছে মোটরসি কালকে ম্যাচ তো নয়, সিরিজেও তো নয়, টি-20 সিরিজেও তো নয়, এমনকি মুশফিকুর রহিম টেস্ট সিরিজেও হয়তো মিস করতে পারেন, এইরকম একটা আভাস পাওয়া যাচ্ছে, আমরা এমনটাই শুনছি। সেক্ষেত্রে হয়তো যদি মুশফিক টেস্টে না থাকেন, তার জায়গায় হয়তো অধিনায়কত্ব করতে পারেন আপনার তামিম ইকবাল কিংবা সাকিব আল হাসান, দুজনের থেকে একজনকে বেছে নেবে হয়তো টিম ম্যানেজমেন্ট। তবে টিম থেকে কিন্তু এখনো এই বিষয়টা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে আমরা বিভিন্ন সূত্রে যেটা জানতে পেরেছি, আসলে তার ক্যারিয়ারের স্বার্থে এবং তাকে ভালো পুনর্বাসন প্রক্রিয়া রাখার জন্য আসলে হয়তো টেস্ট সিরিজে তাকে দলের বাইরে রাখা হতে পারে ভালো পুনর্বাসন প্রক্রিয়ার জন্য। আর যে বিষয়টা হচ্ছে যে একাদশ নিয়ে এই একটা পরিবর্তন আমরা মোটামুটি অনেকটা জানতে পেরেছি। এখন দলের মাঝে একটা প্রথম ম্যাচ হারলেও কিন্তু দলের মাঝে একটা বিষয় খুব ভালো ইতিবাচক ব্যাপারটা আমরা লক্ষ্য করতে পেরেছি সারাদিন। তারা অনুশীলনে খুব সিরিয়াস ছিল, পাশাপাশি তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং আত্মবিশ্বাসটা দারুণ ছিল। এবং মাশরাফি, সাকিব বা যারা সিনিয়র ক্রিকেটাররা আছেন, আমি ক্যামেরার বাইরে অফ দ্য রেকর্ডে কথা বলেছি এবং আলোচনা করেছি, তারা নিজেদের প্রতি খুব কমিটেড, আসলে কালকের ম্যাচে ঘুরে দাঁড়াবে এমনটা প্রত্যাশা কিন্তু টাইগার সমর্থকদেরও। মোটরসি, ফিরছে আপনার কাছে। দর্শক, নেলসন থেকে বাংলাদেশ টিমের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার।
অবশেষে পূর্ণাঙ্গ কাঠামো নিয়ে গঠন হচ্ছে জেলা পরিষদ। 61 জেলায় শেষ হলো ভোট গ্রহণ, মাদারীপুরের সংঘর্ষ, কিছু জায়গায় ভোট গ্রহণ স্থগিত। রাজধানী থেকে জেএমবির 5 সদস্য আটক, 31st নাইটে হামলার পরিকল্পনা ছিল। শীর্ষ নেতারা নিহত হওয়ার পর নব্য জেএমবি শক্তিশালী করার দায়িত্ব পায় পলাতক মুসা। কিছুতেই বন্ধ করা যাচ্ছে না সিএনজি অটোরিকশার বাড়তি ভাড়া আদায়ের নৈরাজ্য। অসহায় যাত্রীরা নির্বিচারে রুট পারমিট দেয় এই পরিস্থিতি, বলছেন পরিবহন বিশেষজ্ঞরা। সৌন্দর্য বর্ধনের নামে হারিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সবুজ চত্বর। কাজ বন্ধের দাবি শিক্ষার্থীদের, উপাচার্য বলছেন ভিন্ন কথা। এবং সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা। কিউইদের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।